যুদ্ধে কোটা এবং সার্টিফিকেট ফ্রম দ্য ভেরি বিগিনিং। আপনি নিজেই তো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেননি। তো নেই না কেন, এটা যিনি রাজাকারের সার্টিফিকেট ইস্যু করছেন উনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ইস্যু করছেন। এক, দুই হলো যে ব্ল্যাঙ্ক সার্টিফিকেট দিবে কেন? আর কোনো মুক্তিযোদ্ধা, আমি তো আমার সামনে এখনো তো আসে, যারা বেঁচে আছে তারা আসেন, কাউকে জিজ্ঞেস করেন তো যে একটা গাড়ি বাড়ি বা পেনশন পাবে এর জন্য মুক্তিযুদ্ধ করছে কিনা, আদৌ না। কেউ বাঁচবে কিনা সেটা চিন্তা করে না, সামনে ছিল একটা, বাঁচতে হবে, মারতে হবে এবং দেশ স্বাধীন করতে হবে। বাঁচতে হবে নিজের, এবং পাক হানাদারদের মারতে হবে এবং দেশটাকে স্বাধীন করতে হবে, মুক্ত করতে হবে। আমার এই বাহাটুতে গুলি লাগা ছিল। এটা যদি ওই স্টেইন গানের গুলি না হয়ে যদি 303 হইতো তাহলে আমার তো এখানে গ্যাংগ্রিন হইতো। 303 গুলির একটা আলামত আছে যে লাগলে পরে একটা গ্যাংগ্রিন, তার মানে কাটতে হইতো। যাই হোক, ওই ঘটনা আমি যাব না। আমার আগাগোড়াই কিন্তু একটা ক্ষোভ ছিল। ক্ষোভ ছিল কেন? এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের ভেতর থেকে দেশটা ডিভাইড করে দিল। কিভাবে? আপনি 1 কোটি মানুষ, 98 লাখ বলে, আমি 1 কোটিই ধরলাম, ইন্ডিয়াতে গেছে। আর 5.5 কোটি, তখন জনসংখ্যা ছিল 6.5 কোটি। 5.5 কোটি বাংলাদেশের ভেতর ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে সামান্য কিছু মুক্তিযোদ্ধা ঢুকছেন অক্টোবরে। এই অক্টোবর পর্যন্ত যুদ্ধ কারা চালাইছে? এই দেশের জনগণ। তারা রাজাকারের অস্ত্র নিয়ে, আমার কাছে এখনো যদি চান আমি আমার গ্রেটার বরিশাল অঞ্চলে বলতে পারবো। বরিশাল গ্রেটার অঞ্চলের সাথে বর্ডার নাই ভারতের, যেটা ভারতে যাবে। বর্ডার নাই মায়ানমারের, যে মায়ানমারে যাবে। তাইলে এরা করছে কি, এরা নিজস্ব পুলিশ লাইনের অস্ত্র, ওই বিভিন্ন জায়গার অস্ত্র জোগাড় করে রাজাকার যেতেছে 4-5 জনের খালি হাতে ধরে অস্ত্র নিছে। এখন আমি নাম বলতে পারি, আগরপুরের, বরিশালের বাবুগঞ্জ থানার আগরপুরের নুরু কমান্ডার জীবিত আছে, কি অবস্থা আছে আমি জানি না। খালি হাতে অস্ত্র নিয়ে রাজাকারের কাছ থেকে কাড়িয়ে নিছে। অদূত কমান্ডার মারা গেছে। একসময় পার্লামেন্টের হয়েছিল। অদূত কমান্ডারের অনেক সুনাম বদনাম আছে, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের নাম থাকবে। কাদের কমান্ডার গৌরনদীর, মজিদ কমান্ডার ওহাব খান বাবুগঞ্জের, যার মেয়ে এবার উপজেলা চেয়ারম্যান হয়েছে। এটা তো কেউ ভারতে যায় না। আপনি করলেন কি, মুক্তিযুদ্ধ এই দেশে যারা ছিল, সে এক্সেপ্ট এ ফিউ পিপল, রাজাকার কিছু বাদে, এবং পাকিস্তানে বিলিভ করে, তারাও কিন্তু আতঙ্কে ছিল। তারাও কিন্তু আতঙ্কে ছিল। ইভেন মুসলিম লীগও কিন্তু, আপনি খেয়াল করে দেখেন, জামাত যেভাবে পাকিস্তানি আর্মির সাথে সহযোগিতা করছে, মুসলিম লীগের ইতিহাস দেখবেন যে মুসলিম লীগ কিন্তু এভাবে করে নাই। আমার এক্সপিরিয়েন্স, অন্যান্য অনেক দল ছিল তখন, তারা সেভাবে তো সহযোগিতা করে নাই। তাহলে এই 5.5 কোটি লোক কি রাজাকার ছিল? এরা প্রতিটা নিয়ত, 1 কোটি যে গেছে তারা তো এক জায়গায় সেফ ছিল, খাওয়া দাওয়ায় কষ্ট হয়েছে, কিন্তু তাদের জীবনের নিরাপত্তা তো ভারতে ছিল। এই দেশে যারা ছিল তাদের তো জীবনের নিরাপত্তা ছিল না। সে যেই হোক, আপনি তাদের সাথে ডিভিশনটা করলেন কেন? এই সার্টিফিকেটের ভেতর থেকে ডিভিশনটা হয়ে গেছে, আরও ডিভিশন হয়েছে। আপনি এটাকে কি জনযুদ্ধ বলবেন না আর্মির যুদ্ধ বলবেন? পজিটিভলি ইটস এ জনযুদ্ধ, পিপলস ওয়ার। সেই পিপলস ওয়ারে 7 জন আপনি বীরশ্রেষ্ঠ করলেন, সবই সেনাবাহিনীর, আর একজনও সিভিলিয়ান নাই যে বীরশ্রেষ্ঠ হতে পারে। আমি নাম ধরে ধরে বলতে পারি যে কাদের সিদ্দিক একমাত্র হয়েছে বীরুত্তম সিভিলিয়ানদের ভেতর থেকে। আর হোয়াট অ্যাবাউট লতিফ মির্জা অফ সিরাজগঞ্জ, যার দাপটে আফটার কাদের সিদ্দিকী কিন্তু সবচেয়ে বড় ফৌজ ছিল সিরাজগঞ্জের লতিফ মির্জার। সেই লতিফ মির্জার তালিকায় উঠছে জামুকর তালিকায়, রাজাকারের লিস্টে। এইভাবে যে ন্যাশনরে ডিভাইড করছে, অর্থাৎ যে অধিকাংশ লোক, বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ 670-তে কত % ভোট পাইছেন, কতটা সিট পাইছেন?
মেজরিটি তো পাইছেন, অ্যাবসলিউট মেজরিটি পাইছেন ইস্ট পাকিস্তানে, দিদেন ইস্ট পাকিস্তানে। তাহলে দিদেন ইস্ট পাকিস্তানের মেজরিটি পিপল বঙ্গবন্ধুর পেছনে ছিলেন, আওয়ামী লীগের পেছনে ছিল। তারা আফটার লিবারেশন তাদেরকে বাদ দিয়ে দিল, যারা ওপারে গেল তাদের সবাই মুক্তিযোদ্ধা হইল। এবং তারা ওপারে কীভাবে ছিল সেই সময়কালের কিছু কিছু পত্রিকা আছে, দর্পণ, যুগান্তর, এভাবে কিছু কিছু ভারতীয় পত্রিকা, সেগুলো দেখেন, বামপন্থীদের পত্রিকা দেখেন এবং আমাদের নেতাদের চেহারাটা দেখেন। এমনকি ইতিহাস বোধহয় নতুন করে আবার লেখবার দরকার না, নতুন করে লেখার না। এখন দুর্ভাগ্য হয়েছে এই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন এককভাবে আওয়ামী লীগ সব করে। মুক্তিযুদ্ধ করছে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ, জয় বাংলা স্লোগানও দিছে নাকি বঙ্গবন্ধু, স্বাধীন বাংলাদেশের দিয়ে গেছেন, এটা 26 তারিখ দিচ্ছেন, এটা আমরা স্বীকার পাই। কিন্তু তার আগে তো সিদ্ধান্ত হয়েছে কতগুলো, সেটা কেন স্বীকার পাবেন না? এত কৃপণতা কেন? আমরা যদি কথা না আমি একটা ধরাই দেই, মাননীয় প্রধানমন্ত্রী কথা 7ই মার্চ আসলে পরই বলতেন, ওই কিছু ছাত্র নেতাদের মধ্যে তারা আইসা বঙ্গবন্ধুকে বলল যে নেতা এই বক্তৃতা দিতে হবে, এই এক গাদা কাগজ নিয়ে আসছে। স্বীকার পাইলেন যে কিছু লোক আসছিল এবং বলে যে আসছিলকে সিরাজুল আলম খান সহ আরও কিছু ছাত্র নেতা, তার মানে আসছিলেন। এবং পরদিন তারা বলছেন বঙ্গবন্ধু আপনি স্বাধীনতার ঘোষণা ঠিকভাবে দেন নাই, মানুষ হতাশ হয়ে গেছে। উনি নাকি, যদিও সেই ইতিহাসগুলি পরবর্তীতে না কেন আসবে না, সেটাই কেন আসবে না? আমরা যদি আবার নতুন সরকারের প্রসঙ্গটা জনাব জুনাইদ পান্না চলে আসি, অতীত বাদ দিয়ে কিন্তু আপনি নতুন করতে পারবেন না, ফাউন্ডেশন হলো অতীত। আপনার স্বীকার পাইতে হবে যে 62 নিউক্লিয়াস, সেটার কার্যকলাপের ফলেই এই যে সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ 71-এ ইসলামাবাদে যাইতে পারে নাই, তাদের ঠেকাই নিয়ে এই নিউক্লিয়াসই ছাত্রলীগের মাধ্যমে এবং তার ব্যাপ্তির মাধ্যমে কলিকাতায় পাঠাইতে পারছে। তো আমি যদি আবারও সাম্প্রতিক প্রসঙ্গে চলে আসি, ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া তার যে দ্বিতীয় ভাষণটি দিয়েছিলেন, আপনি হয়তো খেয়াল করেছেন, তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই এবং 6টা কমিশন গঠনের কথা তিনি বলেছেন। বিচার বিভাগের দায়িত্ব একজনকে দেয়া হয়েছে, আমি দেখলাম যে সংবিধান সংস্কারের জন্য স্বাধীন মালিককে দায়িত্ব দেওয়া হয়েছে। তো যে ব্যাপারটি জানতে চাচ্ছিলাম যে এই রাষ্ট্র সংস্কারের যে যাত্রাটা, সেই সংস্কারটা ঠিক আসলে কতটুকু পর্যন্ত হওয়া উচিত, কতদিন ধরে এই সংস্কার হওয়া উচিত, এবং এই 6টা যে কমিশন গঠন করেছে তাদেরকে 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে। একটা একটা করে বলেন শাসনতন্ত্র, এই তো সংবিধান। আমি স্বাধীনের চিনি, স্বাধীনের জন্য ইট উইল টেক অনলি 15 ডেজ। আচ্ছা, তাও লাগবে না। 15 ডেজ বললাম এই কারণে চোখের প্রবলেম আছে। আদারওয়াইজ ওর যে মেরিট, এটা 15 দিনও লাগার কথা না। কারণ আমি বার কাউন্সিলে থাকতে ওই কি ইউকে বেসড একটা অর্গানাইজেশন চাইল্ড রাইটসের উপরে, ওটা চিলড্রেন্স অ্যাক্ট একটা বই করাইছিলাম। বিলিভ মি, সেই বই এখন পর্যন্ত আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট বুক উইদিন সাবকন্টিনেন্ট। ইন্ডিয়াতেও এত ভালো বই নাই 74-এর চিলড্রেন্স অ্যাক্টের উপর যেটা লিখছে। সরকারের কি কোনো সংস্কারের রূপরেখা কি আপনার চোখে পড়ছে? না, সেটা তো এলাবোরেটলি তারা বলে নাই। এই সরকারের মূল দায়িত্ব হয়েছে যে একটা গণতান্ত্রিক আবহাওয়ার ভিতরে, লেভেল প্লেইং ফিল্ডের ভিতরে তারা ডেমোক্রেটিক ওয়েতে ডেমোক্রেটিক গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করবে। আজকে একজন উপদেষ্টা বলছেন যে ভালো নির্বাচন করতে হলে অন্তর্বর্তী সরকারকে থাকতে হবে, ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছেন। ধরে নিলাম একটা ভালো নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হলো, কিন্তু ভালো নির্বাচন হলেই কি দেশের পরিবর্তন আসবে বলে আপনার মনে হয়? দেশের পরিবর্তন তো অনেক রকম আসে। রাজনৈতিক দলগুলির কি এখনো সেই ম্যাচুরিটি এসেছে? এইটা হচ্ছে কি সামাজিক অবস্থার উপর নির্ভর করে। আপনি ধরেন আজকে থেকে 20 বছর আগে, 90-এর আগে কেউ কি মোবাইল ফোনের কথা চিন্তা করছে? আচ্ছা, যখন প্রথম মোবাইল ফোন ছিল নোকিয়া, আজকে নোকিয়া খুঁজে পাওয়া যায় না, তাই না? এক সময় ছিল রোলস রয়েস গাড়ি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে তারপরে যারা বিক্রি করতো, সেই রোলস রয়েসটা বোধহয় কিনে নিচ্ছে জার্মানি। তো
পরিবর্তনশীল, সবকিছুই পরিবর্তনশীল। বিপ্লব বলতে যেটা বোঝায় সেটা হলো সমাজের এই আমাদের তো শ্রেণী বিদ্যমান সমাজ, এখানে ধনী আছে, ধনী মানে এমনই ধনী যে সিঙ্গাপুরের মধ্যেও ধনী। তো এমন ধনীও আগে ছিল না। আমরা পাকিস্তানে 22 পরিবারের জন্য চিৎকার পারতাম, 22 পরিবার হাতে বন্দী। এখন তো এখানে 22,000 পরিবার গেছে যারা কোটিপতি। কোটিপতির তো সংখ্যার অভাব নেই। এখন শুনি যে পুলিশের ইন্সপেক্টর, তার কাছে পাওয়া গেছে নাকি, একজনই বলল যে এই নিয়ে আবার হানাহানি হয়েছে যে 50 কোটি না 60 কোটি টাকা পাওয়া গেছে বাসায়, ব্যাংকে না। তো এই যে অবস্থাটা, আপনি আর একটা বিষয় দেখেন, এই সরকার যদি পারতে পারে, যদি তারা ইনিশিয়েটিভ নেয় যে প্রত্যেকটা জেলা প্রশাসককে তার পরিবার নিয়ে পোস্টিংয়ে থাকতে হবে, কারণ তাদের জন্য কিন্তু জেলা স্কুল এবং সরকারি স্কুল হয়েছিল ব্রিটিশ আমল থেকে। এবং বরাবর আমরা দেখছি যে সে পাঞ্জাবি, বরিশালে পাঞ্জাবি ওসমান সাহেব নামে একজন পাঞ্জাবি ডিসি ছিলেন, তখন বলা হয়তো ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সে লাহোরের লোক, বরিশাল আসছেন ফ্যামিলি নিয়ে, তার বাচ্চা কাচ্চা মেয়ে ছিল, পড়ছে গার্লস স্কুলে। এই আজকের যিনি প্রধান বিচারপতি, তার নানা বিচারপতি ইব্রাহিম সাহেব, ওনার ফার্স্ট পোস্টিং কিন্তু 47-এ বরিশালে। ওনার মেয়ে ছেলে সহ উনি বরিশালে গেছেন, এবং ওনার মেয়ে ডক্টর সুফিয়া আহমেদ অর্থাৎ ইস্তেক সাহেবের ওয়াইফ, উনি বরিশাল গার্লস স্কুলে পড়ছেন। তো এই যে পরিবর্তনের কথা বলছেন না, আমি বলতেছি কেন যে এরা দেখবেন এরা যেতে পারছেন ওই আমলে, যে আমলে কমিউনিকেশন খারাপ, যে আমলে ইলেকট্রিসিটি সেইভাবে ছিল না, যে আমলে রাস্তাঘাট ভালো না, গাড়ি নাই, ঘোড়া নাই, সেই আমলে তারা থাকতে পারছেন। আর আজকে কেন তারা থাকতে পারবেন না? আজকে কেন পারবেন না? আজকে একটা ঢাকা শহরে আপনি জিলা স্কুল খুঁজে পান? পগজ স্কুলের নাম শুনছেন আপনি? এই আরমানিটোলা স্কুলের নাম শুনছেন? কলেজিয়েট স্কুল তো শেষ। এই স্কুলগুলো তো ছিল এখানের একটা ঐতিহ্য, এগুলো শেষ হয়েছে কেন? শেষ হয়েছে যে আপনি ম্যাপের লিপ আমি শুধু বলবো না, স্কলাস্টিকা, এরকম আর কি আছে না, ওই ইংলিশ মিডিয়াম একটা দিচ্ছেন, ইংলিশ মিডিয়ামে কিছু দিচ্ছেন, বাংলা মিডিয়ামে কিছু দিচ্ছেন, আরবি মিডিয়ামে। তো মানুষ কোথায় যাবে? চিন্তা করে যায় ইংলিশ মিডিয়ামে পড়লে পরে বোধ হয় জাপানে, এই আমেরিকায় যেতে পারবে, ব্রিটেন যেতে পারবে, ইউরোপে যেতে পারবে। গিয়ে কি কাজ করে, কি কাজটা করে খোঁজ নেন। পয়সা ইনকামই তো বড় জিনিস না, আত্মমর্যাদাবোধ, স্বাধীনতা, এগুলো তো একটা বিষয়। নতুন সরকারের এই যাত্রাপথটা নিয়ে আলোচনা হচ্ছিল, তো সরকারের অ্যাপ্রোচ কীরকম দেখছেন যে দেশ পরিবর্তনের ক্ষেত্রে? অনেক ক্ষেত্রে দেখলাম যে পুলিশ এখনো পর্যন্ত ঠিকঠাক মতন যে কাজ করছে না এমন অভিযোগ আছে, প্রশাসন কাজ করছে না অভিযোগ আছে। সরকার কি আপনার কাছে মনে হচ্ছে যে সব প্রশাসনের সব সেক্টর আসলে ফুল কন্ট্রোলটা রাখতে পারছে বা তাদের আছে? আচ্ছা, আমি একটা, আমাদের দেশের তো বিপ্লব হয় নাই। রাশিয়ায় প্রথম বিশ্বযুদ্ধকালীন 17 সালে তো লেনিন যখন ক্ষমতা দখল করে, তার পরপরই তো শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। জার্মানি অ্যাটাক করার পর উনি সোলজার পাঠানো শুরু করলেন, যাও জার্মানির সাথে যুদ্ধ করো বর্ডারে। এটা আপনি পাবেন ব্রেস্ট এগ্রিমেন্টের ভেতর। একটা এগ্রিমেন্ট ছিল জার্মানির সাথে, যেটা পড়লে পরে আমি এখনও চিন্তা করি পাই না যে তার স্টেট চিন্তা, রাষ্ট্র চিন্তা নিয়ে, আর আজকেও আমি 100 বছর পরেও ওই রকম প্রোগ্রেসিভ চিন্তা করতে পারি না। তো পাঠালো পরে দেখা গেল যে তার সোলজাররা বর্ডার পর্যন্ত যায় না, অন দ্য ওয়ে গিয়ে ড্রেস খুলে আর্মস পালায় চলে যায়। তো উনি পলিট ব্যুরোর মিটিং ডাকলেন যে এখন তো আমাদের কোনো উপায় নেই, কারণ উইদাউট ওয়ার জার্মানি ঢুকে যেতেছে, বরঞ্চ জার্মানির যে এগ্রিমেন্ট বা ট্রিটির যে টার্মস অ্যান্ড কন্ডিশন দিছে, এগুলো আমরা মাইনে একটা ব্রিদিং আওয়ার নেই টু রিবিল্ড দ্য আর্মি। তো এটা তো কেউ মানতে রাজি না। শেষে বললেন যে ওকে, তাইলে আমি ছাড়িয়ে দিলাম,
7 জন ছিল। ফার্স্ট স্টালিন এবং ট্রটস্কি তারা রাজি হয়ে গেলেন যে হ্যাঁ কত হাজার রুবেল দেবেন এবং একটা পোর্শন ছাড়িয়ে দেবেন। উনি তখন বললেন যে এক্সেপ্ট মস্কো, আমি সব ছাড়িয়ে দিতে রাজি আছি। এটা পলিট ব্যুরোতে বলছেন। এবং উনি রিবিল্ড করলেন, কিন্তু এই রেড আর্মি হলো করে দেন ওয়ারে গেলেন। একটা এই গভর্নমেন্টের বেলা তো অতখানি সুযোগ নাই, পুলিশ রিবিল্ড করার সুযোগ নাই, আর্মি রিবিল্ড করার তো সুযোগই নাই, আনসার রিবিল্ড করারও সুযোগ নাই, জনগণেরও রিবিল্ড করার সুযোগ নেই। জনগণের আমাদের একটা মন মানসিকতা আছে, আজকে পাওয়ারে গেছে কালকে কি দিবে। একটা মানে আমরা কি অধৈর্য বেশি জাতি হিসাবে কি অধৈর্য একটু বেশি? তা তো বটেই, জোয়ার ভাটার দেশ তো, আচ্ছা এক জায়গার না, জোয়ার ভাটার দেশ। আপনি এখনো ভিডিওতে গিয়ে ওই ইউটিউবে গিয়ে ওই পাহাড়ি অঞ্চলের, ইন্ডিয়ার পাহাড়ি অঞ্চল, পাকিস্তানের পাহাড়ি অঞ্চল, আফগানের পাহাড়ি অঞ্চলের মহিলাদেরই দেখেন একটু কাঠ জোগাড় করার জন্য কি কষ্টটা করে, একটু পানি সংগ্রহ করার জন্য, খাবার পানি কি কষ্টটা করে। আমরা তো সেই ধরনের না, আমরা প্লেন ল্যান্ডের মানুষ, খুব সহজে ফসল হয়, তাড়াতাড়ি খাই এবং খাইয়ে দিয়ে বাঁচে, ভালোভাবে থাকি। আসলে কিন্তু ভালোভাবে আছি, যে কারণে আমি কোনদিনই, আমি কিন্তু ইউরোপ আমেরিকার বহু দেশ ঘুরছি। আমার হোল ফ্যামিলি, চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো সবই বাইরে, আমেরিকার, ইংল্যান্ড। তারা আমার মনে করে বোকা। আমি বলি না, তোমাদের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো না তো, বিকজ তোমরা অলরেডি মেশিন হয়ে গেছো। তোমরা শীত, গ্রীষ্ম, বর্ষা ওই সকাল 6টায় উঠে রওনা দেয়, তোমাদের ফার্স্ট ডিউটি হচ্ছে চাকরি। আর ওদের সিস্টেম হচ্ছে হায়ার আর ফায়ার, 5 মিনিট লেট হায়ার। তা আমি তো এর মধ্যে নাই, আমি একভাবে ল্যাভিশলি করে আসছি। আমি বলবো যে এত ল্যাভিশলি একটা মধ্যবিত্তের ঘরে যেভাবে থাকে, সেটা দুনিয়ার অন্য কোথাও এত আরাম নেই। আসলে বাংলাদেশে যে আরাম, আইন শৃঙ্খলা বাহিনী যদি ঠিক রাখতে পারত, মানুষ যদি দরজা খুলে ঘুমাইতে পারত, তাহলে এর চেয়ে স্বর্গের দেশ আর কোথাও নেই। ইটস ট্রু। যেটা ব্যর্থতা সেটা বলতেছি, যে কি কারণে আমি জানি না, 450-র উপরে থানা খালি হয়ে গেল। এইগুলো অ্যাটাক করছে কারা? নিশ্চয়ই ছাত্ররা না। ওই এলাকায় কি এত ছাত্র ছিল প্রত্যেকটা থানায়? না। তাহলে ছাত্রদের সাথে কারা ছিল? এই যে মব অ্যাটাক, এটা বড় ডেঞ্জারাস। এটা অর্গানাইজড হয়েছে, যারা এই আন্দোলনের ভেতর থেকে একটা সুফল আদায়